সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিসে। আমি আইরিন তহিবুল। আশা করি যে যেখানে আছেন এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে, পরবর্তীতে যারা ফেসবুক চ্যানেলে যুক্ত হবেন, পরবর্তীতে সময় সুযোগ বুঝে যারা ইউটিউব চ্যানেলে দেখবেন, তাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। আজকে আমরা কথা বলবো আর্থিক বিষয় নিয়ে, সেই সাথে কিছু ট্যাক্স সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাক্ট এসেছে যেটা আপনাদের সকলের জানা প্রয়োজন, সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা বেশ কিছু এপিসোডে আমাদের ট্যাক্স সংক্রান্ত আপডেট, নতুন কি ট্যাক্সগুলো এসেছে সেগুলো আপনাদের জানাতে চাই, কিভাবে নতুন বছরের ট্যাক্সের প্রিপারেশন নেবেন সেগুলোও বলে যাচ্ছি। তার কারণটি হচ্ছে যাতে আপনারা নতুন বছরে যেভাবে ট্যাক্স ফাইলটি করবেন সেটি যাতে নির্ভুলভাবে করতে পারেন। আজকে আমরা কথা বলবো কর্পোরেট ট্রান্সপারেন্সি অ্যাক্ট নিয়ে, যেটি খুব কিছুদিন আগে এটা এসেছে এবং এটি এফেক্টিভ হবে জানুয়ারির 1 তারিখ থেকে 2024 থেকে। এ সম্পর্কে অনেকগুলো বিষয় আপনাদের জানানো আমাদের আজকে প্রয়োজন মনে করেছি, সেজন্য আমরা এটাকে বিভিন্নভাবে স্তরে কিছু প্রশ্নের মাধ্যমে সাজিয়ে নিয়েছি। এর সকল বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানতে চাই কিংবা আর্থিক সংক্রান্ত ট্যাক্স শিখে যদি কোনো রকম পরামর্শের প্রয়োজন হয়, কল করতে পারেন। টিভি স্ক্রিনের সামনে যে নাম্বারটি ভেসে উঠেছে 6463079828 নাম্বারে, কিংবা প্রশ্ন রাখতে পারেন ফেসবুকে। যদি প্রশ্ন করতে অসুবিধা হয় তাহলে কল করতে পারেন এই নাম্বারে এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের যে পরামর্শের প্রয়োজন হয়। আমরা সময় সুযোগ বুঝে আমাদের এক্সপার্টের কাছ থেকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই সকল বিষয় আপনার সাথে আজকে আমাদের জন্য আলোচনা করার জন্য স্টুডিওতে সংযুক্ত হয়েছেন আব্দুল চৌধুরী। উনি হচ্ছেন একজন আইআরএস এনরোল এজেন্ট এবং সিইও অফ ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস। আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের যত কোয়েশ্চেন আছে আজকে ইনশাআল্লাহ আনসার করার চেষ্টা করব। ধন্যবাদ আব্দুল চৌধুরী। আমরা যেটা বলছিলাম সেটি হচ্ছে কর্পোরেট ট্রান্সপারেন্সি অ্যাক্ট, যেটা 2024 জানুয়ারির 1 তারিখ থেকে এফেক্টিভ হবে। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু ডিটেলসে বলতেন ছোট্ট করে যে কর্পোরেট ট্রান্সপারেন্সি অ্যাক্টটি আসলে কি? হ্যাঁ, সো এই কর্পোরেট ট্রান্সপারেন্সি অ্যাক্ট আসলে অ্যাপ্রুভ হয়েছিল কংগ্রেসের আন্ডারে 2021-এ। এখন এই অ্যাক্ট বেসিক্যালি হলে এখন যত বিজনেস আছে ওই বিজনেসগুলোর কে ওনারশিপ আছে এবং কারা সাবস্টেন্সিয়াল কন্ট্রোল অধিকার থাকে ওদের বিজনেসে, ওই ইনফরমেশনগুলো ওরা সব এক ডেটাবেসে আনার চেষ্টা করবে। রাইট না এখন যে সিচুয়েশন, একটা কর্পোরেশনের যদি কোনো 25% ওর মোর ওনার থাকে এবং একটা যদি কোনো কারণে অডিট হয় নিউ ইয়র্ক স্টেটের লেবার অডিট হয় অথবা অন্যান্য স্টেটের যে কোনো ধরনের যদি অডিট হয়ে থাকে, তখন ওই স্টেট অথবা লোকাল জুরিসডিকশন কোনোভাবে জানতে পারে না যে আসলে একটা কোম্পানির ওনারকে, এবং ওই কোম্পানির ওনারকে জানতে হলে তখন ওরা হয় স্টেটের ডাটাবেসে দেখে অথবা ওরা জিজ্ঞেস করে ওনারদেরকে যে ওকে তোমার বিজনেসের ওনাররা কারা। এখন অবভিয়াসলি এখন ওই সব জুরিসডিকশন গুলো চাচ্ছে যে একটা সেন্ট্রালাইজড মেথডে এই ইনফরমেশন গুলো যাতে থাকে, যেহেতু ওই সিস্টেমে ওরা যে কোনো ইলিগাল অ্যাক্টিভিটি অথবা মানি লন্ডারিং অথবা ট্রান্সপারেন্সি হোয়াটএভার ইট ইজ, ওই সব কর্পোরেশনের নাম, এই ওনারদের নাম এবং অ্যাড্রেসগুলো ওরা এক ডেটাবেসে রাখবে। সো এখন যদি কোনো অন্যান্য জুরিসডিকশন যদি জানতে চায় একটা কর্পোরেশনের উপরে ইনফরমেশনগুলো, দেন দে কুড গো টু দিস ডিপার্টমেন্ট এবং ওই ডিপার্টমেন্ট থেকে ওরা এই ইনফরমেশনটা বার করতে পারে। সো এটা কি আগে কখনো ছিল এ ধরনের কোনো অ্যাক্ট কিংবা এই ধরনের কোনো ব্যবস্থা? না, সো এই ফর্মের নাম হলো বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন। আগে যে এই ফর্মটা কখনো ছিল না, রাইট? অনেক স্টেট অথবা অনেক লোকাল জুরিসডিকশন অনেক সময়ে ওরা এই ভলান্টারিলি হিসেবে ইনফরমেশনগুলো চায়, বাট অনেক মানুষ এটা ফিল আপ করে না জিনিসটা। বাট নাও এই ইনফরমেশনটা এই গভর্নমেন্টকে দেওয়া ম্যান্ডেটরি হয়েছে। সো স্টার্টিং জানুয়ারি 1, 2024 এই ফর্মটা আপনার নতুন একটা ফর্ম যেটা আগে কখনো ফাইল করেন নাই, এবং এই ফর্মটা ইটস এ ম্যান্ডেটরি ফর্ম ফাইল করা লাগবে। এবং এই ফর্মটা শুধু আপনারা একবার ফাইল করবেন এবং পরে যদি কোনো ইনফরমেশন চেঞ্জ হয় তখন আপনি কন্টিনিউ টু আপডেট করতে থাকবেন। তাহলে কারা এই ফাইলটি করবে, কাদের জন্য, তাহলে হু নিডস টু ফাইল দিস ফাইল যে বলছেন? সো এই যে বেনিফিশিয়াল ইনফরমেশন ওনারশিপ ইনফরমেশন যেটা এই যত কর্পোরেশন এবং এলএলসি আছে অথবা এলএলপি আছে যে বিজনেসগুলো স্টেটের মাধ্যমে রেজিস্ট্রেশন করছেন, আপনাদের সবাই
এই ইনফরমেশনটা ফাইল করা লাগবে। এখন হোয়াট ডাজ দিস মিন? একজন যদি একটা কর্পোরেশন ক্রিয়েট করে, রাইট, কর্পোরেশনটা কিরকম ক্রিয়েট হয়? আপনি প্রথমে স্টেটের যে স্টেটে আপনারা আছেন ওই স্টেটে আপনারা রেজিস্ট্রেশন করবেন, একটা ফাইলিং রিসিট আনবেন, আর্টিকেল অফ ইনকর্পোরেশন অথবা অর্গানাইজেশন যেটাই হোক আপনারা এটা পাবেন, ঠিক আছে? যাদের ওই ডকুমেন্টটা আছে, তার মানে যারা কর্পোরেশন হয়েছেন অথবা এলএলসি হয়েছেন, এলএলপি হয়েছেন, আপনাদের সবারই এই ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড। এখন অনেকের কোয়েশ্চেন থাকবে যে আমি যদি সোল প্রোপ্রাইটার হয়ে থাকি, ঠিক আছে, আমি যদি একটা আমার সিঙ্গল বিজনেস, আমি সোল প্রোপ্রাইটার, আমার কোনো এলএলসি না, আমার কি কোনো ফাইলিং রিকোয়ারমেন্ট আছে কিনা না, দ্য আনসার ইজ নো। যদি আপনারা যদি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, আপনাদের কোনো ফাইলিং রিকোয়ারমেন্ট নাই। অনলি টাইম ইউ হ্যাভ টু ফাইল ইজ ইফ ইউর কর্পোরেশন, এলএলসি or any other types of entity that is registered with the state. আর কোম্পানি অ্যাপ্লিকেন্টসটা কিভাবে আপনি ডিফাইন করবেন এখানে? হ্যাঁ, সো কোম্পানি অ্যাপ্লিকেন্টস হলে গিয়ে, রাইট, সো দুইটা ইনফরমেশন আপনার রিপোর্ট করা লাগবে। প্রথমে রিপোর্ট করা লাগবে আপনার ওনারশিপ ইনফরমেশন, ঠিক আছে? দেন ওনারশিপ ইনফরমেশন পরে আপনার রিপোর্ট করা লাগবে অ্যাপ্লিকেন্টস ইনফরমেশন। সো উইল টক অ্যাবাউট অ্যাপ্লিকেন্টস ইনফরমেশন ফার্স্ট। অ্যাপ্লিকেন্ট হলে গিয়া আপনি প্রথমে যখন একটা কর্পোরেশন বানাচ্ছেন, লেটস সে নেক্সট উইক আপনি একটা কর্পোরেশন বানাবেন, আপনারা 5 জন মানুষ আপনারা একটা বিজনেস খুলবেন একসাথে, এবং আপনারা ডিসাইড করলেন যে আপনাদের 5 জনের মধ্যে এই একজন থাকবে পুরো রেসপন্সিবল পার্টি, যিনি মেকশন করবে যে আপনাদের কর্পোরেশনটা ক্রিয়েট হয়, কর্পোরেশনের এই ডকুমেন্টগুলো ঠিক মতো ফাইল হয়, ট্যাক্স রিটার্নগুলো ঠিক মতো ফাইল হয়। সো ওই ইন্ডিভিজুয়াল যিনি আপনার কর্পোরেশন বানাচ্ছেন, উনি হলেন গিয়ে আপনার অ্যাপ্লিকেন্ট। হি ইজ দ্য ইন্ডিভিজুয়াল যিনি আপনারা দায়িত্ব দিচ্ছেন উনাকে কর্পোরেশনটা ক্রিয়েট করার জন্য। হি ইজ দ্য ইন্ডিভিজুয়াল হু ইজ দ্য অ্যাপ্লিকেন্ট। Okay. Let's talk about beneficial owners real quick. Right? জি। So এখানে দুইটা ইনফরমেশন যাবে, রাইট? সো এই ট্রান্সপারেন্সি অ্যাক্টটা কি, রাইট? এই ট্রান্সপারেন্সি অ্যাক্ট বেসিক্যালি এই ফর্মটা হলো গিয়ে যে আপনারা গভর্নমেন্টকে জানাচ্ছেন টু থিংস, কারা ওনার এবং কারা অ্যাপ্লিকেন্ট, রাইট? এখন ওনারের মধ্যে আপনাদের দুই জাতীয় ইন্ডিভিজুয়াল যাইতে পারে। নাম্বার 1 ইজ সিম্পল, আপনার ব্যবসাতে যত 25% or more ওনার আছে সবার ইনফরমেশন এই ফর্মে যাবে। তার মানে যদি আপনারা 4 জন পার্টনার এবং সবারই 25% করে ওনারশিপ আছে, 4 জনেরই নামটা যাবে। এখানে হাইড করার আসলে কোনো অপশন নাই, মানে আপনার যেহেতু এটাতে বলাই আছে ট্রান্সপারেন্সি, সো এভরিথিং শুড বি ট্রান্সপারেন্ট বিটুইন দ্য ইনফর্মার এন্ড যারা ইনফরমেশনটা আসলে রিসিভ করছে। হ্যাঁ, সো এভরিথিং এখানে হাইড করার কোনো কিছু নাই। এখন আপনি যদি ইচ্ছা করে যদি এখন কোনো কিছু হাইড করেন, বাট লেটার যদি ওরা ইনফরমেশনটা জানতে পারে যে আপনি এখানে ভুলবশত ইনফরমেশন দিবেন, দেন देयर ইজ পেনাল্টিজ এন্ড ইমপ্রিজনমেন্ট। ওকে, রাইট? কারণ ওরা চাচ্ছে যে মানুষ সবাই ঠিকমতো ইনফরমেশনটা দেয়। অবভিয়াসলি এখন এটা আপনারা যে ইনফরমেশন দিবেন, দিস ইজ দ্য ইনফরমেশন। এখন আপনি যদি বলেন যে আপনি এখন 20% ওনার, দেন মেক শিওর আপনার ডকুমেন্ট আছে, এলএলসি এগ্রিমেন্ট আছে অথবা ওনারশিপ এগ্রিমেন্ট আছে যেখানে লেখা আপনি 20% ওনার। তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা আপনার কাছে এখন জানতে চাইবো, যাতে দর্শকদের জন্য ক্লিয়ার হয়ে যায়, এই যে আপনি বললেন আপনি 20% ওনার কিংবা সামওয়ান ইজ 25%, অন্যজন 25%, এখন সেটা কিন্তু আপনার ডকুমেন্টেশন ওয়াইজ লিখিত থাকতে হবে। আপনি মুখে বললেন কিন্তু আপনার ডকুমেন্টেশন নেই, তাহলে পরবর্তীতে এটা কিভাবে প্রভাবিত করবে, তাই না? এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। এক্স্যাক্টলি, রাইট? এখন আপনি যদি এখন ওদেরকে রিপোর্ট করলেন যে আপনি 20% ওনার, তার মানে আপনার নামটা যায় নাই, রাইট? আর বাকি যারা 25% এবং 25% অথবা এর বেশি যাদের ওনারশিপ আছে ওদের নামটা গেল। এখন আপনি আরেকটা সেপারেটলি একটা ব্যাংকে লোন অ্যাপ্লিকেশন করলেন, এখন দেখা গেছে যে আপনার ক্রেডিট ভালো, এখন ওদেরকে আপনি বলেন আপনি 51% ওনার, রাইট? সো নাও এভরিথিং ইজ কাইন্ড অফ লাইক নট মেকিং সেন্স। সো এখন আপনাদের মেক শিওর করা লাগবে যে আপনারা আগে এটা করা যাইতো, বুঝছেন? কারণ আগে ব্যাংক জানতে পারতো না যে কে কত পার্সেন্ট ওনার। হোয়াটএভার ইউ টেল দেম ইজ হোয়াটএভার ইট ইজ, রাইট? যখন এই কারণে আপনাদের এই সব ইনফরমেশনগুলো এখন সিক্রোনাইজ হচ্ছে একটা ডেটাবেসে, যেখানে থাকবে আসলে কে কত পার্সেন্ট ওনার, রাইট? ওয়ান মোর থিং আই ওয়ান্ট টু অ্যাড, এখন অনেক সিচুয়েশন হবে যে যখন আপনারা যদি এখন 5 জন ধরেন ব্যবসা করতেছেন এবং সবার 20% ওনারশিপ, তার মানে কারো নাম যাচ্ছে না। সো সেকেন্ড ইন্ডিভিজুয়াল দ্যাটস গোনা গো ইন ইজ যারা আপনাদের ব্যবসার সিনিয়র অফিসার্স, তার মানে যারা সিইও, সিএফও অথবা যারা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অথবা ওই দায়িত্বে যারা আছেন সবার ইনফরমেশনগুলো যাবে। এবং যারা
বিজনেসের ডিসিশন মেকার, রাইট? ধরেন আপনি ব্যবসাটা খুললেন কিন্তু আপনি কন্ট্রোল রাখেন নাই, আরেকজনকে দায়িত্ব দিচ্ছেন ব্যবসাটা করার জন্য, কিন্তু আপনার কাছে সব পাওয়ার আছে টু ফায়ার হিম or to get, অথবা আপনি যদি নতুন আরেকটা ব্যবসা খুলতে চাচ্ছেন এই কোম্পানির আন্ডারে, ওই সব পাওয়ার আপনার কাছে আছে, your name is also going to go in. So to summarize, right, তিন ধরনের মানুষের নাম যাচ্ছে, ইনফরমেশন যাচ্ছে। নাম্বার 1, যারা 25% ওনারশিপ আছে অথবা মোর। নাম্বার 2, যাদের সাবস্টেন্সিয়াল কন্ট্রোল আছে, রাইট, ব্যবসাতে। তার মানে আপনার যদি 10% থাকেও কিন্তু আপনি প্রেসিডেন্ট, সিইও, সিএফও অথবা আপনার এই ব্যবসাতে অনেক এই if I should say আপনার পাওয়ার আছে যেটা, দেন আপনার নামটাও এটাতে যাবে। ওকে, নাও নাম্বার 3, যেটা অ্যাপ্লিকেন্টস ইনফরমেশন, যেটা আপনি একটু আগে বললেন, অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন কিন্তু সবার দেওয়া লাগবে না, যাদের ব্যবসা অলরেডি এক্সিস্টেন্সে আছে। তার মানে যাদের ব্যবসা জানুয়ারির 1 তারিখ 2024 এর আগে অলরেডি ব্যবসাটা অলরেডি এক্সিস্টেন্স অলরেডি শুরু হয়ে গেছে, আপনাদের শুধু ওনারশিপ ইনফরমেশন দেওয়া লাগবে। ঠিক আছে, ওনারশিপ, রাইট, প্লাস দ্য সাবস্টেন্সিয়াল কন্ট্রোল দ্যাট আই টকড অ্যাবাউট। তারপরে ফিউচারে যে ব্যবসাগুলো খোলা হবে, তার মানে 2024 এন্ড আফটার, আপনাদের ওই ওনারশিপ ইনফরমেশন সহ যারা এই বিজনেসের জন্য অ্যাপ্লাই করছেন আপনাদেরও নামটা দেওয়া লাগবে। একটা বিষয় আপনার কাছে আমি এখন জানতে চাইবো, প্রথমে যখন তারা ইনফরমেশনটা নিবন্ধন করবে, যখন পার্টনারশিপ চেঞ্জ হয়ে যাবে কিংবা কোনো ওনার যদি চেঞ্জ হয়, তাহলে পরবর্তীতে সেটা কখন কিংবা কিভাবে তাদের আবার সেই অ্যামেন্ডমেন্টটা করতে হবে? অনেক সময় পার্টনারশিপ চেঞ্জ হয়ে যায়, নতুন পার্টনার ইন করে, শেয়ারের পার্সেন্টেজ চেঞ্জ হয়। এখন প্রথমে নিবন্ধনের সময় একরকম ছিল, পরবর্তীতে তাদের কিভাবে সেটা আবার চেঞ্জ করতে হবে, কিংবা চেঞ্জ করার সময় কি সাথে সাথে নাকি পরবর্তী ইয়ারে তাদের এটি আবার অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন পড়বে? হ্যাঁ, গুড কোয়েশ্চেন, রাইট। সো এখন আপনার যদি প্রথমত এই ফর্মটা শুধু একবার ফাইল করা হয়, ঠিক আছে? এখন ধরেন আপনি ফাইল করছেন আগামী বছরের, বাই দ্য ওয়ে এটা জানুয়ারি 1 তারিখ 2024 এর আগে অ্যাপ্লিকেশনটা শুরু হবে না, সো ইউ হ্যাভ টু ফাইল নেক্সট ইয়ার। ঠিক আছে, আমরা একটু পরে ডিসকাস করব কার কবে ডু ডেট। এখন আপনি ধরেন ইনিশিয়াল ফাইলিং আপনার করলেন জানুয়ারিতে, পরে 6 মাস পরে দেখা গেছে যে আপনার ওনারশিপ চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এখন ওনারশিপ যখন চেঞ্জ হয় উইথিন 90 ডেজ আপনার এই ইনফরমেশনটা রিপোর্ট করা লাগবে ওদের কাছে যে কার কোন ইনফরমেশন গুলো চেঞ্জ হয়েছে। সো রুল অফ থাম হিয়ার ইজ, এখন আপনি যদি ভুলবশত ভাবে দেখা গেছে যে আপনার অলরেডি 6 মাস পার হয়ে গেছে, দেন টু দি ওনারশিপ চেঞ্জ retroactive to 90 days so that you don't fall into penalties. Oh, that's good. Penalties এর পরিমাণটা কেমন? Is it very high? হ্যাঁ, সো এখন before we get into penalties, right, let's discuss the due date, right? Yeah. এখন due date এর মধ্যে আপনারা it's 3 groups here, right? 3টা গ্রুপ আছে এখানে। গ্রুপ নাম্বার 1 হলে কি আপনারা যারা অলরেডি ব্যবসা অলরেডি এক্সিস্টেন্সে আছে, রাইট? তার মানে জানুয়ারির 31 তারিখ 2023 আপনার ব্যবসাটা অলরেডি রেজিস্টার্ড, আপনার ব্যবসাটা অলরেডি রানিং। ওকে, সো আপনার হলে কি গ্রুপ 1। গ্রুপ 2 হলো গিয়া যারা ব্যবসা খুলবেন 2024 এ, রাইট? 2024 জানুয়ারির 1 তারিখ 2024 থেকে জানুয়ারি 1 তারিখ 2025, এটা হলো গ্রুপ 2। গ্রুপ 3 হলে গিয়ে আপনার যাদের ব্যবসা খোলা হবে 2025 এবং আফটার। ওকে, সো আমরা যারা এখন গ্রুপ 1 আছি, যারা অলরেডি ব্যবসা অলরেডি আছে, আপনাদের জন্য গুড নিউজ হলে গিয়া যে আপনারা ডু ডেট হলে গিয়া জানুয়ারির 1 তারিখ 2025। সো দ্যাট মিনস আপনার অলমোস্ট 1 ইয়ার আছে এই ফর্মটা ফাইল করার জন্য। জাস্ট বিকজ এখন আপনার 1 ইয়ার আছে ডাজন্ট মিন আপনি 1 বছর ওয়েট করেন। File it whenever you can, but before the due date, but ample time থাকা পর্যন্ত আপনি ফাইল করেন। আমার সাজেশন হলে গিয়া প্রথম 3 মাসের মধ্যে আপনারা সাথে সাথে ফাইল করবেন না। You don't want to be the first one to jump into a war, right? আগে দেখেন কিরকম ফাইলিং হয়, মানুষ কিরকম ফাইল করতেছে, then give it another 3 months, let the system get cleared out, then you file information. হ্যাঁ, প্রথমে কিছু তো ক্লাটার থাকবেই, যেহেতু এটা প্রথম এফেক্ট হচ্ছে। কিন্তু আপনি বললেন জানুয়ারি 24 থেকে ইফেক্ট হচ্ছে, কিন্তু এখন আপনি বলছেন এটা 2025 থেকে বেসিক্যালি কার্যকরী হবে। একটু কনফিউজড আমি এখানে। হ্যাঁ, সো অ্যাপ্লিকেশনটা অলরেডি জানুয়ারির 1 তারিখ শুরু হবে। ওকে, এখন যারা গ্রুপ 1 যারা বললাম আমি, যারা অলরেডি ব্যবসার এক্সিস্টেন্স আছে, আপনাদের ডু ডেট ইউ হ্যাভ টু ফাইল বাই জানুয়ারি 1st 2025। ওকে, হ্যাঁ, তার মানে উইথিন 1 ইয়ার ইউ হ্যাভ টু ফাইল ইট। জানুয়ারি 1st 2025 is the last day. Exactly, yeah. ওইটা হলে আপনার লাস্ট ডে টু ফাইল। ওকে, সো গ্রুপ 2 হলে যাদের ব্যবসা শুরু হবে 2024 এ। ওকে, এখন যারা 2024 এ আপনাদের ব্যবসাটা শুরু হবে, আপনাদের থাকবে 90 ডেজ
from the date you created the corporation. তার মানে আপনার ব্যবসা যদি শুরু হয় জানুয়ারির 1 তারিখে যদি আপনি ব্যবসাটা শুরু করেন, রাইট, তার মানে ওই দিন থেকে আপনার 90 দিন সময় আছে এটা ফাইল করার জন্য, রাইট। গভর্নমেন্ট চাচ্ছে মানুষদেরকে ইজিলি এইটা ট্রানজিশন করার জন্য, রাইট। এখন সবাইকে যদি একসাথে ডু ডেট দিয়ে দেয়, ইটস গোনা বি লট অফ কনফিউশন, রাইট। সো ওরা আস্তে আস্তে সবাইকে ইজিলি এটা ট্রানজিশন করতেছে। তারপরে 2025 এবং ফরওয়ার্ড যত ব্যবসাগুলো শুরু হবে, everybody must file within 30 days from the date of creation of your corporation. তার মানে হলো কি আপনি যখন একটা কর্পোরেশন ক্রিয়েট করতে যাবেন ফিউচারে, রাইট, ওকে, নেক্সট ইয়ারে যদি আপনি ওপেন করেন, ইয়েস, EIN অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবেন, রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করবেন আপনার কর্পোরেশনের আন্ডারে, এবং ওইটা করার পরে উইথিন 90 ডেজ আপনার এই বিজনেস ইনফরমেশন, ওনারশিপ ইনফরমেশনটা ফাইল করা লাগবে fincen.gov এর আন্ডারে, ওকে। নাও the next question becomes, আপনি আপা যে আগে কোশ্চেনটা বললেন এইটার পেনাল্টি কি, রাইট। এখন আপনারা যদি এটা টাইম মতন ফাইলিং না করেন, then it is $500 per day penalty up to $10,000, right? $500 per day up to $10,000. কোনো কারণে যদি কেউ ভুলবশত ইচ্ছা করে ফলস ইনফরমেশন দেয়, according to fincen.gov, there the department যারা ইনফরমেশনটা কালেকশন করবে, there is up to 2 years imprisonment. এখন আমি চাই না যখন আপনারা এটা নিয়ে ভয় পান, বাট অবভিয়াসলি ইমপ্রিজনমেন্ট হয় যারা ইলিসিট অ্যাক্টিভিটিতে আছে অথবা ইলিগাল অ্যাক্টিভিটিতে আছে, ওয়ার ওরা ইচ্ছা করে ইনফরমেশন গুলো হাইড করতেছে, রাইট। ডোন্ট ওয়ারি অ্যাবাউট অল অফ দ্যাট। আপনাদের মেইন কনসার্ন হলো কি আপনারা ঠিকমতো এটা ফাইল করেন এবং আপনাদের ইনফরমেশন গুলো ঠিকমতো ওদের কাছে রিপোর্ট করেন। এখন আপনি যদি চাচ্ছেন না যে এইখানে রিপোর্টে যাবেন, দেন চেঞ্জ ইউর ওনারশিপ, ডোন্ট হ্যাভ এনি সাবস্টেনশিয়াল কন্ট্রোল, then your name does not have to be reported. But in any case, আপনারা যারা ব্যবসা করতেছেন, do it the right way, ঠিকমতো এটা আপনারা ফাইলিং করেন, you will be in good shape. এই যে সাবস্টেনশিয়াল যে কন্ট্রোলের কথাটা বললেন, আপনি যদি এটা কন্ট্রোলে থাকেন তাহলে আপনাকে কিন্তু অবশ্যই এই ইনফরমেশনটা দিতে হবে এখান থেকে। আসলে আচ্ছা, আমি যেটা জানতে চাই, কেউ যদি ইনফরমেশনটা দিতে না চায় কিংবা তারা রেজিস্ট্রেশন করলো না, এখানে গেল না, তাহলে এটার পরবর্তী কোনো ইফেক্ট কি হতে পারে যে না এটা করতেই হবে ট্রান্সপারেন্সিটা গভর্নমেন্টের সাথে থাকার জন্য? হ্যাঁ, সো রাইট নাও এই ইনফরমেশনটা এখন আপনি ওদেরকে যে ইনফরমেশনটা দিবেন ওরাই মনে করবে এটা রাইট ইনফরমেশন। এখন অনলি টাইম আপনাদের এটা ইস্যু হবে কেউ যদি কোনো কারণে ইনভেস্টিগেশনে পড়তেছে এবং ওরা যদি প্রুফ চাচ্ছে যে তুমি প্রুফ করো যে আসলে তুমি, ওকে, তখন যদি ওরা চ্যালেঞ্জ করতে চায় আপনাকে, তখন ওরা কি যাবে, বলবে যে তোমার কর্পোরেট ডকুমেন্টস দাও, তোমার ওনারশিপ ডকুমেন্টস দাও। এখন আপনার কর্পোরেট ডকুমেন্টসে যদি এখন দেখা যায় যে অমুক মানুষ আপনার সিইও এবং সিএফও এবং উনি দায়িত্বতে গেছেন গত 3 বছর আগে, কিন্তু আপনি ওদেরকে রিপোর্ট করেন নাই, দেন অবভিয়াসলি নাও ইউর ইন ফলস ইনফরমেশন, ঠিক আছে। সো এখন কোনো কারণে যদি আপনি অন্য, ওকে, এখন fincen.gov ইজ নট গোনা, ওরা ভলান্টারিলি আই ডোন্ট থিংক আপনাকে এসে অডিট করবে, বাট ধরেন অন্য ডিপার্টমেন্ট জানতে চাচ্ছে যে ওনারশিপটাকে, এবং পরে দেখা গেছে যে ওরা ওদের ইনভেস্টিগেশন করে বুঝতে পারতেছে আপনার ইনফরমেশনটা ফলস, দেন দে আর গোনা রিপোর্ট দেম টু ফাইন্ড ইউ, ইউ আন্ডারস্ট্যান্ড। সো এই জিনিসটা একটু কমপ্লিকেটেড বাট ইটস সিম্পল এট দ্য সেম টাইম। রাইট নাও fincen হলো ফাইন্যান্সিয়াল ক্রাইমস ডিপার্টমেন্ট, রাইট। ওরা জানবে না যে কে ওনার, এবং আপনি যেটা বলবেন ওইটাই ওরা মনে করবে সত্যি। দেন কোনো কারণে যদি ওরা আপনার কাছে ইনফরমেশন চায়, দেন ইউ হ্যাভ টু প্রোভাইড দেম উইথ দ্য ব্যাকআপ, তাই না? এখন ব্যাকআপ ডকুমেন্টস গুলো আপনি ইজিলি ক্রিয়েট করতে পারবেন, না, আর বিগ ডিল, বাট whatever you report is now that's the information. এখন কোনো কারণে যদি আপনি চেঞ্জ করেন, ফাইন, ইট কুড বি চেঞ্জ, নট আ প্রবলেম, বাট আপনি শুধু ওদেরকে রিপোর্ট করে বলা লাগবে যে আপনার ইনফরমেশনটা চেঞ্জ হয়েছে। তাহলে ভলান্টিয়ারি অডিট করার খুব একটা কোনো চান্স নেই। দিস অ্যাগেন এটা অনেক নতুন, বাট আই ডোন্ট সি রিজন বিং এখানে কিন্তু প্রচুর কর্পোরেশন যেটা অডিট করা লাগবে, তাই না? এখন ইটস লাইক এ সি অফ ইনফরমেশন, এখন কে কখন কাকে অডিট করবে আই ডোন্ট সি ইট, বাট কেউ যদি কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশনে পড়ে, দেন তখন ওইটা দেখা যেতে পারে। ক্রিমিনাল ইনভেস্টিগেশনটা কি, রাইট? ধরেন আপনার একটা কোনো কারণে, রাইট, একটা ইনফরমেন্ট আপনার, ধরেন আপনি একটা এই লোনের জন্য অ্যাপ্লাই করলেন, রাইট? এখন দেখা গেছে যে আপনার ব্যাংকে প্রচুর লেনদেন, কিন্তু আপনি কখনো ট্যাক্স ফাইল করেন না, এবং যার কাছে আপনি লোন অ্যাপ্লিকেশন করতে গেলেন ও একটা ইনফরমেন্ট মানে হলে গিয়া, আই মিন ইনফরমেন্ট তো বুঝতে পারতেছেন, আই ডোন্ট নো হোয়াটস দ্য বাংলা ওয়ার্ড ফর ইট, বাট হ্যাঁ, এখন
ও ইনফরমেন্ট যে ও এখন লোকাল অথরিটিকে একটা টিপ দিল যে এই মানুষের অনেক ব্যাংকে লেনদেন আছে কিন্তু ওর কোনো ট্যাক্স ফাইল নাই, কারণ আমি লোনের জন্য অ্যাপ্লিকেশনের জন্য যখন আমি ট্যাক্স রিটার্ন চাইছিলাম ওদের কাছে ছিল না। দেন ওই ফাইন্যান্সিয়াল ক্রাইম ডিপার্টমেন্ট তখন উনাকে যখন ইনভেস্টিগেশন করবে তখন ওরা জানতে চাবে যে ওকে লেট মি সি ইওর ওনারশিপ ইনফরমেশন। তখন যদি দেখা গেছে যে আপনি ডেটাবেসে কোনো কিছু ফাইল করেন নাই অথবা আপনার কোনো ব্যাকআপ নাই, নাও ইউ আর ইন আ বিগ প্রবলেম, রাইট? সো টু আনসার ইউর কোয়েশ্চেন, আমার মনে হয় না এখানে ভলান্টারিলি অত অডিট হবে, বাট উইল নো মোর ইনফরমেশন এজ ইট গোজ অন। রাইট নাও মেইন কি ইজ আপনাদের ফাইলিং করা, কারণ একজন মানুষ যদি ফাইলিং না করে থাকে ওরা কিন্তু ওইটা অটোমেটিকলি দেখতে পারবে, বিকজ অল অফ দি আইআরএস এর কাছে যত ইআইএন নাম্বার আছে, রাইট, সব ইআইএন কিন্তু ট্র্যাক করা সম্ভব যে কে ফাইল করছে অথবা কে ফাইল করে নাই, রাইট? সো রাইট নাও রুল নাম্বার 1 ইজ দ্যাট আপনার আপ টু ডেট থাকেন, ফাইলিংটা আগে করেন। দ্যাটস অল। ফাইলিংটা হচ্ছে কিনা সেটা কিন্তু ট্র্যাক হতে পারে, তাহলে প্রথম কাজটি হচ্ছে ফাইলিংটা সঠিকভাবে করা। হ্যাঁ, আমি আরেকটা एग्जांपल দেই। আপনাদের ফিনসেন ইজ অলসো ফাইন্যান্সিয়াল ক্রাইমস ডিপার্টমেন্ট, কিন্তু অলসো আরেকটা এটাকে বলে ফরেন ব্যাংক অ্যাকাউন্ট রিপোর্টিং, রাইট? 10 বছর আই থিংক 15 ইয়ার্স ago আপনাদের যারা আমেরিকা ইউএস সিটিজেন অথবা যারা আমেরিকার ট্যাক্স ফাইল করে ওদের যদি ফরেন কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকতো আমেরিকায় ট্যাক্স রিটার্নে ওইটা রিপোর্ট করা লাগে না, ঠিক আছে? দেন ফ্রম 2007 or 2008 আমি ভুলে গেছি কোন বছর, ওই বছর থেকে ইউনাইটেড স্টেটস আপনার সুইজারল্যান্ড, আগে সুইজারল্যান্ডে কিন্তু অনেক ব্যাংক অ্যাকাউন্ট থাকতো অনেক আমেরিকানদের, ঠিক আছে? দে ওয়াজ লাইক এ ট্যাক্স হেভেন, মানুষরা ওই দেশে ওরা পয়সা লুকাই রাখতো। আইআরএস তখন কি করলো, ওরা সুইজারল্যান্ডকে সুপিনা করলো যে আমেরিকার যত সিটিজেন আছে ওদের সবার ব্যাংক অ্যাকাউন্ট তুমি আমাকে ডিসক্লোজ করো, ওকে? দেন আমেরিকান সিটিজেনদেরকে বলছে যে তোমাদের যদি কোনো ফরেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে আমার কাছে তুমি ওইটা রিপোর্ট করো। সো ফর দ্য লাস্ট 15 ইয়ার্স ইটস বিন এক্সচেঞ্জিং, আমেরিকানরা এক্স্যাক্টলি রাইট, যাদের ফরেন ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং ওদের ফরেন ব্যাংক অ্যাকাউন্টে 10,000 এর উপরে যদি পয়সা থেকে থাকে তখন ওদের ওই ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন গুলো ভলান্টারিলি রিপোর্ট করা লাগে এই ফাইন্যান্সিয়াল ক্রাইমস ডিপার্টমেন্টে। এখন ওই ফাইন্যান্সিয়াল ক্রাইমস ডিপার্টমেন্ট সো ফার ওরা ভলান্টারি এসে দেখতেছে না যে আসলে আপনার ফরেন ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা এবং আছে কিনা না, আনলেস আপনি কোনো ইলিগাল ইনভেস্টিগেশনে পড়ছেন। সো টু আনসার ইউর কোয়েশ্চেন, আমার মনে হয় না কোনো ইস্যু হবে আনলেস আপনি যদি কোনো ইলিগাল ধরনের কোনো ইনভেস্টিগেশনে পড়ে থাকেন। দ্যাটস মাই আন্ডারস্ট্যান্ডিং। ধন্যবাদ আব্দুল চৌধুরী। আমরা নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। সুপ্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে, থাকুন টিভিএন 24 এর সাথে। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আমি আরিন তুহিপুল, আমার সাথে আছেন ইএ অ্যান্ড সিইও অফ ডাইনামিক টেক্সের আব্দুল চৌধুরী। আব্দুল চৌধুরী, আপনাকে ব্রেকের পরে আবার স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আশা করি আপনারা সবাই আমাদের এক্সপ্লেনেশনটা বুঝতে পারতেছেন এবং যদি কোনো কনফিউশন থাকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনার কাছে জানতে চাইবো, যেহেতু এটি খুব সম্প্রতি পাশ হয়েছে কিংবা এটার একটি চালু হবে 2024-এর 1 জানুয়ারি থেকে, কোনো ওয়েব পেজ আছে কিনা কিংবা কোনো ইমেল আছে কিনা যেখানে ডিটেলস ইনফো কিংবা দর্শকরা আরো বিস্তারিত জানতে পারবেন? হ্যাঁ, সো আপনারা এই ইনফরমেশনটা পাবেন finsen.gov. So there is F as in Frank, I N as in Nancy, CIN as in Nancy.gov, finsen.gov. ওইখানে গেলে আপনি এই ইনফরমেশনটা পাবেন। অথবা আপনারা যদি গুগল করেন কর্পোরেট ট্রান্সপারেন্সি অ্যাক্ট, রাইট, কর্পোরেট ট্রান্সপারেন্সি অ্যাক্ট যদি আপনারা গুগল করেন এই ইনফরমেশনটা বেরো যাবে আপনাদের। এটা নিয়ে কিন্তু প্রচুর আর্টিকেল এবং দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এবং অনেক ইম্পর্টেন্ট আইটেম যেটা এই নিউজ ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে আপনারা পাবেন। ওকে, অনেক ধন্যবাদ। আই থিঙ্ক গুগল সবচেয়ে ইজি যে কোনো অনুসন্ধানের জন্য, আমি যেটা মনে করি। আব্দুল চৌধুরী, আপনি এক্সপার্ট এন্ড থেকে অন্য কোনো পরামর্শ কি আমাদের দর্শকদের দিতে চান কিনা এই অ্যাক্টটির ব্যাপারে, যেটি এটি খুবই নতুন, অনেকের হয়তো খুব ডিটেলস আইডিয়া নেই, বুঝতে পারবেন না, কিংবা সিপিএরা কিংবা অ্যাকাউন্টিংয়ে যারা কাজ করে তারা কিভাবে সহায়তা করতে পারে যারা এদের অ্যাপ্লিকেন্টই হবে? হ্যাঁ, এই ইনফরমেশনটা কিন্তু খুবই সিম্পল, রাইট? আপনারা ঘাবড়াবেন না যে এই ফর্মটা নিয়ে, রাইট? এটা মনে হবে যে খুবই কমপ্লিকেটেড। আপনাদের কমপ্লিকেটেড পার্টটা হলো গিয়া বোঝা যে আপনাদের ফাইলিং রিকোয়ারমেন্ট আছে কিনা না।
তারপরে আপনাদের বোঝা লাগবে যে কার ইনফরমেশনটা যাবে, which is going to be easy to answer. আপনাদের যদি কোনো সময় যদি কোনো কনসাল্টিং লাগে আমাদের অফিসে কল দিতে পারেন। আমরা ইউজুয়ালি ফ্রি কনসাল্টিং করি ওভার দ্য ফোন, if it's not going to take more than 5 to 6 minutes. We'll be able to, আমরা চেষ্টা করব আপনাদেরকে এই আনসারটা দেওয়ার জন্য। এবং আপনাদের যদি এই ফর্মটা ফিল আপ করার জন্য যদি হেল্প লাগবে, অফকোর্স আমাদের অফিসে আপনারা কল দিতে পারেন, we could try to help you with that as well. ধন্যবাদ আব্দুল চৌধুরী। আমরা জেনে নিলাম কর্পোরেট ট্রান্সপারেন্সি অ্যাক্ট, যেটি 2024 পয়লা জানুয়ারি থেকে স্টার্ট হবে। যেটি আব্দুল চৌধুরী বলল, খুব ঘাবড়াবার কোনো কিছু নেই। যারা 2023-এ আপনারা নিজেদের কর্পোরেট প্রতিষ্ঠান স্টাবলিশ করেছেন তাদের জন্য একটু লম্বা সময় আছে। পরবর্তী বছর যারা করবেন সেটি 3টি ধাপে হবে। আপনারা যদি আমাদের অনুষ্ঠানটি পরবর্তীতে ভালো মতো দেখে নিতে পারেন সেটা তো বুঝতে পারবেন, সেই সাথে আপনারা ইউটিউবেও পেয়ে যাবেন। আব্দুল চৌধুরী, এখন জানতে চাইব 2023 সালে ট্যাক্সে কি কোনো পরিবর্তন এসেছে কিনা? হ্যাঁ, আমরা কিছু আপডেট এটা দিয়ে দিতে পারি যে এখন 2023 ট্যাক্স সিজন ইজ মোটামুটি 2020 খুবই সিমিলার। আপা আমার কথা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। ওকে, হ্যাঁ। সো 2023 ট্যাক্স সিজন খুবই সিমিলার, রাইট? আমি কিছু চেঞ্জ ডিসকাশন করব যেটা আপনাদের হেল্প হইতে পারে, রাইট? এখন নাম্বার 1 থিং হলো গিয়া ট্যাক্স সিজনের এই নাম্বারগুলো চেঞ্জ হয় ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টের জন্য, রাইট? এখন আপনারা অলরেডি অন্যান্য অ্যাকাউন্টেন্টের কাছ থেকে অলরেডি শুনছেন যে কি অ্যাডজাস্টমেন্টগুলো আছে, বাট আমি কুইকলি বলে দেই। আমি বেশি ডিটেলে যাব না বিকজ দিস ইজ ফেয়ারলি রেগুলার ইনফরমেশন। ধরেন এখন আপনারা যারা সিঙ্গল আছেন, রাইট, আপনাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন গত বছর ছিল 12,950, আমি রান নাম্বার দিচ্ছি, বাট এখন এইটা 13,850 টাকা। যারা আগে হেড অফ হাউস হোল্ড ছিলেন আপনাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল 19,400 টাকা, এখন হলে গিয়ে 20,800। এন্ড লাস্টলি যারা মেরিট ফাইলিং জয়েন্টলি আছেন আপনাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন হলে গিয়ে 7,700 টাকা। এই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কি? দ্যাট বেসিক্যালি মিনস এই ইনকামটা আপনাদের জন্য ট্যাক্সেবল না, আপ টু দ্যাট অ্যামাউন্ট ইজ নট ট্যাক্সেবল। ওকে, এখন মেইন চেঞ্জ যেটা আপনারা যারা অলরেডি এটা বোধহয় জানেন, এখন যদি না জানেন এটা একটা কেয়ারফুলি শুনবেন। যারা ইলেকট্রিক ভেহিকল কিনছেন, রাইট, আপনারা অলরেডি জানেন যে এই বছর $7,500 ক্রেডিট ওরা দিচ্ছে ফর 2023। ওকে, এখন গাড়িটার আপনার ক্রেডিটটা ডিপেন্ড করবে কত গাড়ির কত টাকা দাম এবং কোন ধরনের গাড়ি, রাইট? যখন একটা গাড়ির দাম যদি $60,000 নিচে হয়ে থাকে দেন ইয়াস আপনারা এই ক্রেডিটটা পাবেন। অথবা এটা যদি এসইউভি অথবা ট্রাক হয়ে থাকে তাইলে $80,000 এমএসআরপির নিচে আপনার গাড়ির দামটা থাকা লাগবে। এখন দ্য কি হিয়ার ইজ দ্যাট যারা ইউজড ইলেকট্রিক ভেহিকল গাড়ি কিনছেন আপনারাও কিন্তু এই ক্রেডিটটা পাবেন, এবং আপনাদের ক্রেডিট হলে গিয়া $4,000 on a car that is up to $25,000 in MSRP। তার মানে ইউজড গাড়ি যারা কিনতেছেন ইলেকট্রিক ভেহিকল, আপনাদের গাড়ির দাম যদি $25,000 নিচে থাকে আপনারাও ক্রেডিট পাবেন, এবং এই ক্রেডিটটা হলে গিয়া $4,000, রাইট? এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আপনার যে জিনিসটা আপনাদের বোঝা লাগবে যে এইটা কিন্তু নন রিফান্ডেবল ক্রেডিট, রাইট? নন রিফান্ডেবল মিনস আপনার যদি কোনো ট্যাক্স না থাকে তাহলে আপনি এই ক্রেডিটটা পাবেন না। ফর এক্সাম্পল, দেখা গেছে যে আপনার লেটস সে আপনি সিঙ্গেল, রাইট, এবং আপনার ইনকাম ছিল 20,000 টাকা। এখন দেখা গেছে যে আমি খুবই সিম্পল এক্সপ্লেনেশন দিচ্ছি। এখন দেখা গেছে যে আপনার এই সিঙ্গেল আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন 13,000, রাইট? সো এখন আপনার বাকি রইল লেটস সে $7,000 ইন ট্যাক্সেবল ইনকাম। এখন দেখা গেছে যে এই $7,000 কোনো ইনকাম ট্যাক্স নাই, দ্য ইনকাম ট্যাক্স ইজ 0। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ক্রেডিটটা পাচ্ছেন না, নন রিফান্ডেবল ক্রেডিটটা আপনারা পাবেন না। সো গোয়িং ফরওয়ার্ড এটা হলে আপনার একটা ট্যাক্স স্ট্র্যাটেজি আপনারা ইউজ করতে পারবেন। 2024-এ আপনারা যদি কোনো ইলেকট্রিক ভেহিকল গাড়ি কিনে থাকেন, আইআরএস এই রুলটা চেঞ্জ করতে চাচ্ছে। ওরা যেটা করতে চাবে যে যখন আপনারা গাড়িটা কিনবেন তখনই যার কাছ থেকে আপনি গাড়িটা কিনতেছেন ওদের কাছ থেকে আপনারা তখন এই $7,500 ক্রেডিটটা পেয়ে যাবেন। এইটার সুবিধাটা হলো গিয়ে যে যারা এই যে ধরেন আপনার ইনকাম যদি বেশি কম থাকে আপনারা এই ক্রেডিটটা পাচ্ছেন না, আবার যাদের ইনকাম আবার যদি বেশি থাকে, তার মানে যদি কেউ যদি মেরিট ফাইলিং জয়েন্ট হয়ে থাকে এবং ওর ইনকাম যদি $300,000 ইন মডিফাইড অ্যাডজাস্টেড গ্রস ইনকাম, ওরাও কিন্তু এই ক্রেডিটটা পাবেন না, রাইট? সো ওই ক্ষেত্রে তখন ক্রেডিটটা কিন্তু আপনারা ডাইরেক্টলি ডিলারের কাছ থেকে নিতে পারবেন। ইউ হ্যাভ দ্যাট অপশন। সো এখন আপনারা যদি কেউ কোনো ইলেকট্রনিক গাড়ি কিনতে চাচ্ছেন বাই নেক্সট উইক এবং আপনি জানেন যে আপনারা এই ক্রেডিটটা পাবেন না বিকজ আপনার ইনকাম বেশি কম অথবা ইনকাম বেশি, হোল্ড আনটিল
next year. Buy the car then. This is going to be a better option. ওকে, আর অন্য ধরনের কোনো রকম গ্র্যান্ড কিংবা বেনিফিট এই ধরনের কিছু কি আসছে আপনার কাছে? এই ধরনের কোনো ইনফরমেশন যদি থাকে যেটা আমাদের কমিউনিটির লোকরা সবসময় একটু উদ্গ্রীব থাকে, কোনো সুবিধা কিংবা বেনিফিট যদি তারা পেতে পারে? নতুন গ্র্যান্ট নাই, বাট ভেরিয়াস লোন আছে, বাট বর্তমানে কিন্তু লোন অনেক হাই রেট, রাইট? সো আই হাইলি রেকমেন্ড লোন না নেওয়ার জন্য, বিকজ রাইট নাও এখন ইন্টারেস্ট রেট অনেক হাই, প্লাস এখন ইকোনমিতে মানিটাও ড্রাই হয়ে গেছে। দিস ইজ ওয়াই এখন নতুন কোনো ধরনের গ্র্যান্ট রাইট নাও কোনো গ্র্যান্ট নাই, বাট অনেক সময় নন প্রফিট অর্গানাইজেশন গুলো কিছু গ্র্যান্ট দিতে পারে, বাট দ্যাটস নট আউটসাইড অফ মাই নলেজ রাইট নাও। বাট ওই মেইন স্ট্রিমের কোনো গ্র্যান্ট আমার জানার মতে বর্তমানে নাই। ওকে, তাহলে আপনি একটু আগে উল্লেখ করেন যে ইন্টারেস্ট রেট ভেরি হাই নাও, তাহলে কেউ গাড়ি কিনতে চাইলে, যদি ফাইন্যান্স করতে চায় ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে কিংবা মর্গেজের ক্ষেত্রে, তাহলে এখন আপনার এন্ড থেকে কিংবা এক্সপার্টের এন্ড থেকে কি মনে হয় এখন লোন নেওয়া কিংবা যে কোনো কিছু ইন্টারেস্ট যেহেতু হাই, তাদের কি 2024 পর্যন্ত অপেক্ষা করাটা উচিত হবে? লাস্ট ফিউ ডেজ যদি আছে শুধু ডিসেম্বরের। হ্যাঁ, সো এখন এইটা ডিপেন্ড করবে কার সিচুয়েশন, রাইট? এখন একজন যদি আপনারা যদি মর্গেজ, ওকে, রাইট নাও ইকোনমিতে যেটা ফোরকাস্ট করা হচ্ছে যে নেক্সট ইয়ার থেকে রেটটা গুলো স্লোলি কমানো হবে, এবং এর মনে নাই যে এখন সাথে সাথে অনেক 2% 3% কমে যাবে। এক্স্যাক্টলি, ওরা অল্প অল্প করে ওরা কমাবে। এখন কেউ যদি বাড়ি কিনতে চাচ্ছেন, রাইট, আমি এটা সবসময় সবাইকে সেম আনসার দেই। আপনি যদি মনে করেন যে আপনার যে বাড়িটা কিনতেছেন ওইটা আপনার আসলেই পছন্দের বাড়ি, ইন দ্যাট কেস যদি আপনার ফাইন্যান্সিয়ালি আপনারা এইবল আছেন এই বাড়িটা কেনার জন্য, দেন বাই দ্য হাউস নাও, বিকজ একটা ভালো বাড়ি কিন্তু পাওয়া সবসময় ইজি না, তাই না? ইউ বাই দ্য হাউস, স্পেশালি নিউ ইয়র্ক। এক্স্যাক্টলি, রাইট? তারপরে 2-3 বছর পরে অথবা 1 বছর পরে যদি রেট ডাউন হয়, দেন আপনি তখন রিফাইন্যান্স করতে পারবেন। ওকে, সো দিস ইজ অনলি ফর বাইং দ্য হাউস। এখন না অন দি আদার এন্ড, এখন আপনারা যারা ব্যবসা করতেছেন, রাইট না অনেক ব্যবসা স্ট্রাগলিং করতেছে, এখন আপনারা অলরেডি জানেন যে এখন আপনার লোন আনতে পারবেন, ইয়াস, এখন লোন আনতে গেলে অনেক রেটও স্টিল অনেক হাই হচ্ছে, রাইট? সো এগেন এনি লোন আপনারা যদি যান, মেক শিওর ওই লোনটা আপনার আসলেই লাগবে এবং ইট ইজ ওয়ার্থ ইট ফর ইউ। ওকে, এবং ওই লোনটাতে যখন আপনারা যাবেন কয়েকটা রেট আপনাকে দিবে, একটা ভেরিয়েবল রেট দিবে আর একটা ফিক্সড রেট দিবে। ফিক্সড রেট বেসিক্যালি মিনস দ্যাট আপনার রেটটা সবসময় সেম থাকবে ফর দ্য নেক্সট 5 ইয়ার্স এই লোনের, এবং ভেরিয়েবল রেট আপনার ডিপেন্ড করবে রেট মার্কেটে কত আছে, দেন ফ্রম দ্যাট ইট উইল গো আপ এন্ড ডাউন, রাইট? ইউজুয়ালি ফিক্সড রেটের রেটটা কম থাকে, বিকজ যেহেতু ব্যাংকটা অলরেডি এই সেম রেটে লক ইন করে ফেলতেছে, আপনার মান্থলি পেমেন্টটা কম থাকবে, বিকজ ইটস এ ফিক্সড রেট। এখন যদি 2 বছর পরে যদি অনেক ভেরিয়েবল রেট যদি অনেক কমে যায়, তখন আপনার একটু লস হতে পারে। এট দ্যাট পয়েন্ট আপনি লোনটা প্রিপেমেন্ট করে দিবেন, কারণ ইউজুয়ালি প্রিপেমেন্ট এই পেনাল্টি থাকে না। সো দিস ইজ ফর বিজনেসেস, রাইট? সো 2 different people. Mortgage, if you are eligible, if you could afford it, buy the house, right? বিসমিল্লাহ করে আপনার কিনে ফেলবেন, তারপরে আপনার যদি রিফাইন্যান্স করা লাগে figure it out later. এখন আপনি যদি জানেন যে অলরেডি আপনার বাড়িটা কেনা সম্ভব হবে না, stay out of it, because you want to make sure আপনার ক্যাশ ফ্লো গুলো এনাফ থাকে কেনার জন্য। ধন্যবাদ আব্দুল চৌধুরী। আপনার কাছে জানতে চাইবো 2023 সালে ট্যাক্স যারা নতুন এসেছে কিংবা যারা ট্যাক্স ফাইলিং এখনো করেনি, প্রথমবারের মতো ট্যাক্স ফাইলিং করবে, এমন প্রতি বছর অনেকেই নতুন ট্যাক্স পেয়ার হয়ে থাকে, তাদের কি কি বেসিক জিনিসগুলো ফলো করতে হবে, কিংবা সংক্ষেপে বলে দিবেন কিভাবে খুব সুন্দর করে কিংবা নির্ভুলভাবে ট্যাক্স ফাইলটি করা যায়? ওকে, প্রথম আপনারা যখন ট্যাক্স ফাইল করতে যাচ্ছেন, নাম্বার 1 থিং, রিফান্ড ইজ নট দ্য ইস্যু। কখনো ট্যাক্স ফাইল করবেন না টু গেট দ্য ম্যাক্সিমাম রিফান্ড। আপনারা ট্যাক্স ফাইল করবেন টু মেক শিওর যে আপনার ঠিকমতো ইনকামগুলো ফাইলিং হচ্ছে এবং ঠিকমতো আপনার রিফান্ডগুলো আসতেছে। স্পেশালি যারা নতুন আমেরিকা আসছেন, যারা এই সেপ্টেম্বরে আসছেন, তার মানে আপনারা আমেরিকায় 3 মাসের নিচে, মোস্ট লাইকলি আপনারা ইআইসি ক্রেডিট পাবেন না। ইআইসি ক্রেডিট হলে আর্ন ইনকাম ক্রেডিট, যেটা একটা বিগ ক্রেডিট। এখন অনেক অ্যাকাউন্টেন্ট আপনাকে এই রিফান্ড আনার জন্য ওরা এই হাই ইনকাম দেখাই আপনাকে রিফান্ড আনার চেষ্টা করবে এবং বলবে যে আপনি আমেরিকায় ছিলেন 6 মান্থস। সোশ্যাল সিকিউরিটি যখন আপনাকে কার্ড ইস্যু করো, এখানে কিন্তু ডেট লেখা থাকে কবে ইস্যু হয়েছে, রাইট? ইউ উইল অটোমেটিক্যালি গেট ফ্ল্যাগড। 3-4 বছর আগে অথবা 5 বছর আগে আপনার এটা করা সম্ভব ছিল, বর্তমানে এটা নট ইজি। অলসো আপনারা যখন প্রথম বছর ট্যাক্স ফাইল করবেন, মোস্ট লাইকলি ওরা আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য আইআরএস এর অফিসে যাওয়া লাগবে। প্লিজ ফার্স্ট ইয়ার কোনো 2 নাম্বারই করবেন না।
try not to do the number anytime, but this especially is not the very first important information I got really. এটা খুব ভালো একটা কথা বলেছেন। নরমালি দেখা যায় কমিউনিটিতে ট্যাক্স রিফান্ডের ব্যাপারে খুব বেশি আগ্রহী থাকে যতটা না তারা ট্যাক্সটা পে করতে চায়। তো দেখা যায় হয়তো যারা প্রফেশনাল না কিংবা যারা সিজনাল অ্যাকাউন্টিংয়ের কাজ করে কিংবা যারা হয়তো খুব দক্ষ না তারা ভুল ইনফো দিয়ে থাকে, যেটা আসলে যারা ট্যাক্স পেয়ার তাদের দোষ না, কিন্তু আসলে আপনারা যারা ট্যাক্সের ফাইলিংটি করছেন এই ধরনের কাজ আসলে পরবর্তীতে তাদের জন্য হয়তো খুব খারাপভাবে প্রভাবিত হতে পারে, যেটি আব্দুল চৌধুরী বললেন। পরবর্তীতে কী ব্যাপারগুলো আসলে লক্ষ্য রাখা উচিত? আপনি যে ইনফরমেশনটা এখন দিয়েছেন আমার দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইনফরমেশন এবং খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে আপনার লাইফটি আসলে আমেরিকাতে প্রপারলি লিড করার জন্য। কারণ আপনি যদি প্রথমবারে যে আটকে যান দেন ইটস গোনা বি ক্যারি ফরওয়ার্ড। হ্যাঁ, আর ইআইসি তে যদি ভুল থাকে তখন প্রথম আগামী 2 বছরের জন্য ওরা আপনাকে ইআইসি বঞ্চিত করবে, দেন অলরেডি আপনি পিছনে পড়ে যাবেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আপনারা ঠিকমতো ট্যাক্স ফাইলিং করেন। পরবর্তীতে কোন বিষয়গুলো তাদের জন্য খুব উল্লেখযোগ্য বলে আপনি মনে করেন? এটি খুবই গুরুত্বপূর্ণ যদিও। হ্যাঁ, পরবর্তীতে আপনার মেইন জিনিস হলো গিয়ে আপনারা মেক শিওর করবেন যে এখন আমেরিকা যারা আসছেন আপনাদের কিন্তু ভ্যারিয়াস এই ট্যাক্স স্ট্র্যাটেজি আছে, রাইট? আপনি কিরকম ফিউচারে রিটায়ারমেন্টের জন্য সেভ করতে পারেন, অথবা আপনি যদি একটা নতুন জব নিছেন এবং ওই জবে আপনাকে ওরা 401k এর জন্য অফার দিছে, বাট আপনারা জানতেছেন না 401k জিনিসটা কি, রাইট? ওই জিনিসগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। 401k বেসিক্যালি আপনারা প্রত্যেক পেচেকে একটা পয়সা আলাদা করে রাখতে পারবেন ফিউচার রিটায়ারমেন্টের জন্য, রাইট? এই জিনিসটা কিন্তু খুবই হেল্পফুল, স্পেশালি যারা ইয়াং ইন্ডিভিজুয়াল আছেন, আমাদের কমিউনিটি আস্তে আস্তে বড় হচ্ছে, ওরা অনেক হাই ইনকাম ওরা করতেছেন। সো রিটায়ারমেন্ট প্ল্যানিং ইজ একটু অনেক ইম্পর্টেন্ট, আপনারা চেষ্টা করবেন যে ওইটাতে আলাদা পয়সা সেভ করার জন্য। ধন্যবাদ আব্দুল চৌধুরী আজকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে সব ট্যাক্সের মূল্যবান যে তথ্যগুলো দিয়েছেন, সেই সাথে কর্পোরেট ট্যাক্স ট্রান্সপারেন্সি অ্যাক্ট নিয়ে যে ইনফরমেশনটি দর্শকদের সাথে শেয়ার করেছেন। আশা করি দর্শকরা উপকৃত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা TVN24 সবসময় চেষ্টা করি নতুন কিছু তথ্য আপনাদের দেওয়ার জন্য, সেই সাথে ট্যাক্স কিংবা আর্থিক সংক্রান্ত কোনো নতুন তথ্য যদি এসে থাকে সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন TVN24 এর সাথে। আজ এই পর্যন্তই, শুভরাত্রি। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।